আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে অনেক অনেক ভালো আছে। আজকের লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে কেমিস্ট্রি সেকেন্ড পেপার অর্থাৎ দ্বিতীয় পত্রের প্রথম যে অধ্যায়টা রয়েছে পরিবেশ রসায়ন, এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ দুইটা টপিক নিয়ে কথা বলবো। প্রথমটা হচ্ছে বায়ুমণ্ডলের উপাদান সমূহ, এর পরবর্তীতে বয়েলের সূত্র আসলে। সো প্রথম পার্টটুকু নিয়ে যদি কথাবার্তা বলতে হয়, এখান থেকে মনে রাখবা বিগত বছরগুলোতে অথবা সামনের বছরগুলোতেও এখান থেকে শুধুমাত্র এমসিকিউ কমন পাবে, এছাড়া আসলে বেশি কিছু এখান থেকে আসে না। বিভিন্ন রকম এককের পার্ট তোমরা হচ্ছে এই পার্টটার মধ্যে বিভিন্ন রকম একক দেখবার দেয়া রয়েছে হাজারিনাক স্যারের বইয়ের মধ্যে, ওইগুলো টুকটাক লাগবে আসলে। এছাড়া বয়েলের সূত্র থেকে পরীক্ষার মধ্যে সিকিউ চলে আসবে, এছাড়াও পরীক্ষার মধ্যে এমসিকিউ কমন পেয়ে যাবে। অর্থাৎ আজকে এমন দুইটা টপিক নিয়ে কথা বলবো যেখান থেকে আসলে এমসিকিউ এবং সিকিউ বোথ চলে আসতে পারে। সুতরাং বেশি কথাবার্তা না বলে আমরা টপিকের প্রথম টপিকের মধ্যে চলে যাই, চলো। সো প্রথম টপিকের মধ্যে যদি আমরা চলে যাই, এখানের মধ্যে আসলে বিভিন্ন রকম এই অধ্যায়ের মধ্যে আছে কি গ্যাসের সূত্র প্রয়োগ, গতিতত্ত্বের সূত্র, গ্যাসের আচরণ, ভ্যান ডার ওয়ালসের সমীকরণ, অনেক কিছু আছে যেখান থেকে প্রশ্ন আসতে পারে। বাট আমাদের এত কিছু আজকে আসলে আলোচ্য বিষয় নয়। সো আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রথমে বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান। বায়ুমণ্ডল মানেটা কি? এই যে আমরা যে চারপাশে থাকি, পরিবেশের মধ্যে চারপাশে থাকি, আমরা তো অক্সিজেনটা নেই, কার্বন ডাই অক্সাইডটা ছেড়ে দেই। তো তোমরা কি কখনো ভেবেছো যে এই যে কার্বন ডাই অক্সাইডটা আমরা ভিতর থেকে ছেড়ে দিচ্ছি, এটা পরিবেশের মধ্যে কতটুকু আছে? মানে আমরা কতটুকু আছে এটা তো আসলে কখনো পাল্লার মধ্যে মাপতে পারবো না, বা কখনো এরকম করতে পারবো না সারা পৃথিবীতে 3000 কেজি কার্বন ডাই অক্সাইড আছে, 2000 কেজি অক্সিজেন আছে, এভাবে তো কখনো পরিমাপ করা সম্ভব না। আমরা শতকরা হিসাবে হিসেব করি। ধরো শতকরা যদি 100টা গ্যাস থাকে, 100টা গ্যাসের মধ্যে পরিবেশের মধ্যে 90টা গ্যাস কোনটা আছে, 5টা গ্যাস কোনটা আছে, 95টা গ্যাস কোনটা আছে, এভাবে হিসাব করি। সো আমরা টোটাল কাউন্টটা করা কখনোই ওভাবে সম্ভব না। সুতরাং আমরা যদি বিভিন্ন কাউন্টগুলো দেখি, আসলে পরিবেশের মধ্যে নাইট্রোজেনটা, আমি বলি একদম নাইট্রোজেনটা থাকে পরিমাণটা সব থেকে বেশি থাকে নাইট্রোজেন। মানে 100টা যদি একটা পরিবেশের মধ্যে যদি 100টা গ্যাস থাকে, তার মধ্যে 78টা গ্যাস থাকবে হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন মানে কি আসলে এন না? এইটা আবার ভুল কইরো না বাবা। নাইট্রোজেন মানে একটু সুন্দর করে মনে রাখবা N2। যখন এরকম ইংরেজি দিয়ে লিখে দিবে না, পরমাণুর কথা বলবে না, তখন তুমি অণুটা বুঝবা N2। সো N2 আসলে এখানে কতগুলো আছে বলো তো বাবা? কত শতাংশ আছে? 78% অথবা 78% আছে আসলে। এই পার্সেন্টেজের মানগুলো মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া দেখো অক্সিজেনের কথা যদি বলি, 20.94% মুখস্থ রাখতে হবে। কার্বন ডাই অক্সাইড একটু আগে বললাম 0.0333%। সুতরাং এই যে পার্সেন্ট কার্বন ডাই অক্সাইড, যারা মেডিকেলে পড়ার ইচ্ছা, মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু এই এমসিকিউ চলে আসছিল যে কার্বন ডাই অক্সাইড কত ভাগ থাকে। এছাড়াও বিভিন্ন রকম যে বোর্ড প্রশ্নগুলো থাকে, সেই বোর্ড প্রশ্নগুলোর মধ্যেও কিন্তু চলে আসে কার্বন ডাই অক্সাইডের উপাদানটা একটু বেশি আসে। এছাড়া কোনটা বেশি আসে? আর এছাড়া আসে হচ্ছে গিয়ে নাইট্রোজেনের পরিমাণটা মনে রাখবো সব থেকে বেশি, তারপরে অক্সিজেনের, তারপরে হচ্ছে কার্বন ডাই অক্সাইড। অন্যান্যগুলো বাকি, মানে গ্যাসের তো আসলে অভাব নেই, অনেক গ্যাস পরিবেশের মধ্যে। এত গ্যাসের মধ্যে বাকি সকল হচ্ছে 0.937%। তবে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাসদের মধ্যে, আমি আবারও রিপিট করতেছি যে নিষ্ক্রিয় গ্যাস যারা রয়েছে, সো নিষ্ক্রিয় গ্যাসগুলোর মধ্যে সব থেকে বেশি যে গ্যাসটা থাকে সেটা হচ্ছে হিলিয়াম। এটা একটু মনে রাখবো, সব থেকে বেশি কোনটা থাকে? হিলিয়াম থাকে। এই যে পার্সেন্টেজগুলো রয়েছে, এগুলো মনে রাখা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া যদি আমরা দেখি যে বর্তমান সময়ে পৃথিবীর গড় তাপমাত্রা কত, 15 ডিগ্রি সেন্টিগ্রেড, এগুলো আসেন একটু জানার জন্য। আসলে জলীয় বাষ্প, যদি কার্বন ডাই অক্সাইড বা জলীয় বাষ্প না থাকতো, গড় তাপমাত্রা হতো -30 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে -30 মানে লিটারেলি বরফ পড়বে, এরকম একটা অবস্থা। তার মানে কার্বন ডাই অক্সাইডটা পৃথিবীর তাপমাত্রা কতটা বাড়াই দিয়ে রাখে। তার মানে যদি কার্বন ডাই অক্সাইড মাত্রাতিরিক্ত হয়ে যায়, তখন কিন্তু আবার ঝামেলা। কেন ঝামেলা? দেখো এই যে -30 থেকে 15 চলে আসছে, বাংলাদেশের তাপমাত্রা যদি 45 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তাহলে না তুমি ঘরে টিকতে পারবা না। মানে একদম শরীর দিয়ে শুধু পানি বেরোবে, ঘাম বেরোবে। অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড যেমন ভালো না, অতিরিক্ত কমও ভালো না আসলে। অতিরিক্ত কমে গেলে আবার কি হবে? বরফ পড়া শুরু করবে। সুতরাং আমরা ব্যালেন্সটা আসলে রেখে চলার চেষ্টা করবো। আসলে এটা প্রকৃতিগতভাবে ব্যালেন্সড হয়ে গেছে, বাট ইদানিংকালে আসলে কার্বন ডাই অক্সাইডটা বেশি নিঃসরণ হওয়ার কারণে চারপাশে পরিবেশে কিন্তু তাপমাত্রা অনেক বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে। এটা কিন্তু মনে রাখতে হবে। কোন গ্যাস? কার্বন ডাই অক্সাইড। এখানে যদিও বা জলীয় বাষ্পের কথা বলছে, বাট ফোকাসটা করো কার্বন ডাই অক্সাইডের দিকে।
এছাড়া আমরা যদি ধরো আমরা চিন্তা করলাম এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী। এখন কথা হচ্ছে এই যে পৃথিবীর এইখান থেকে এটা একটা অংশ ধরে নেওয়া হয়েছে, উচ্চতা পৃথিবীর ভিতরে না। ধরো তুমি পৃথিবী থেকে আকাশটা দেখতেছো না, আকাশ তো দেখতেছো, এই যে আকাশটা তুমি দেখতেছো, এই নিচ থেকে বলতেছে ভাই আকাশের এই জায়গা পর্যন্ত তার একটা নাম দিল, এই জায়গাটা থেকে এখান পর্যন্ত একটা নাম দিল, এই জায়গাটা থেকে এখানে একটা নাম দিল, এখান থেকে এরকম একটা জায়গা দিল। কথা হচ্ছে ভাই এরকম আকাশকে কয় ভাগে ভাগ করবেন? এখান থেকে আকাশ যেতে হলে আমাকে কয়টা স্টেপে যেতে হবে বা কয়টা জায়গা পার হতে হবে? যেমন আমি যদি বলি তুমি বাংলাদেশে থাকো, বাংলাদেশের ঢাকায় থাকো, ঢাকা থেকে তুমি চিটাগাঙ্গে যেতে চাও, তাহলে কি করতে হবে? তোমাকে ফেনীর উপর দিয়ে যেতে হবে। ঠিক একইভাবে যদি তুমি আকাশের একদম চূড়ান্ত অবস্থায় যেতে চাও, তাহলে এই যে প্রথমের এই স্তরটা পার হইতে হবে, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। এই স্তরগুলোতে কি বাঘ ভাল্লুক থাকে এরকম কিছু? ব্যাপারটা মোটেও এরকম কিছু না। তাহলে কেমন ভাইয়া? এই স্তরগুলোর নাম দিছে এক এক রকম, এক স্তর দিয়ে হয়তো বা প্লেন উড়ে যায়, এটাকে আমরা ফিক্সড করে দিছি না। যেই স্তর দিয়ে প্লেন উঠতে সুবিধা হয় সেই নাম অনুসারে আমরা একটা স্তরের নাম রেখে দিছি। যেই জায়গাটার মধ্যে আকাশের যে স্তরের মধ্যে বিদ্যুৎ চমকায় সেই স্তরের নাম আমরা আরেকটা রেখে দিছি। যেই স্তরে আসলে আল্ট্রাভায়োলেট রশ্মিটা বা ওই সূর্য থেকে সরাসরি আল্ট্রাভায়োলেট রশ্মিটা এসে হিট করে সেটা জায়গার আরেকটা নাম রেখে দিছি। সো আমরা আমাদের মতো করে আসলে ভাগ করেছি। সো এই চারটা জায়গাকে আমরা ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার এই চারটা ভাগে ভাগ করে নিতে পারি। এইগুলো নামগুলো মুখস্থ রাখতে হবে। পরীক্ষায় কি কখনো আসবে? এটা তো আসলে সমাজ অথবা হচ্ছে অন্য কোনো পরীক্ষা নয়, তাই না? যে এইগুলো আসবে, যে এইগুলো স্তর, এইগুলো কখনো আসে না। সো যেটা আসবে পরীক্ষার মধ্যে, আমরা পরবর্তীতে যাই যে এই যে ট্রোপোস্ফিয়ার, এই যে মানে হচ্ছে মাটি থেকে কত কিলোমিটার পর্যন্ত। প্রথম যে স্তরটার কথা বলি, ধরো এটা তুমি পৃথিবীর মধ্যে এখানে তুমি দাঁড়ায় আসছো, এখানে তোমার বসতি। এই প্রথম স্তরটাই যে তুমি যেখানে থাকো এবং সেখান থেকে যে আকাশের প্রথম স্তরটা, সেটাকে আসলে কি বলা হয়? ট্রোপোস্ফিয়ার বলা হয়। কি বলা হয়? ট্রোপোস্ফিয়ার বলা হয়। এটা এখান থেকে এই যে মাটিটা থেকে এটার দূরত্বটা হচ্ছে 15 কিলোমিটার। কত কিলোমিটার? মাটিটা থেকে এটা দূরত্ব হচ্ছে 15 কিলোমিটার। কেমন? সো 15 কিলোমিটার পর্যন্ত কি থাকে? উচ্চতা থাকে। এই বায়ুমণ্ডলের স্তরকে কি বলা হয়? স্ট্র্যাটোস্ফিয়ার বলা, মানে স্ট্র্যাটোস্ফিয়ার না, ট্রোপোস্ফিয়ার বলা হয়। এর তাপমাত্রা স্বাভাবিকভাবে -55 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হতে পারে। এটার মানে না, এইটা না যে আমরা যেখানে থাকি সেটার তাপমাত্রা তো ভাইয়া কখনো -55 হয় না। এটা অ্যাভারেজ, মানে আমরা তো থাকি মাটিতে, এই জায়গাটাতে। আবার পৃথিবীর অনেক জায়গার তাপমাত্রা দেখবা অনেক নিচে নেমে চলে আসছে। সো পুরাটা অ্যাভারেজ যদি করা হয় তাহলে তার তাপমাত্রা আসলে হয় -55 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে কি আমাদের এলাকার মধ্যে বা তোমাদের এলাকার মধ্যে যে ঝড়গুলো হয়, বিভিন্ন সময় বলে না কালবৈশাখী ঝড়, তারপর ঝড় এটা, ঝড় ওইটা, বিভিন্ন নাম দিয়ে আসে। এই ঝড়গুলো কোন স্তরে হয়? আমরা তো ঝড় সামনাসামনি দেখতে পারি, তাই না? যে আকাশ বাতাস একদম অন্ধকার হয়ে গিয়েছে। তার মানে এই যে ঝড় বৃষ্টি যা আছে সব এখানেই ঘটে। কেন? কারণ এটা তো আমাদেরই স্তর। সো এই স্তরে যেহেতু ঝড়টর খুব বেশি হয়, তাই এটাকে ক্ষুব্ধ মণ্ডল বলা হয়। ক্ষুব্ধ মণ্ডল মানে কি? কারণ নাম, আমার এলাকায় একজনের নাম হচ্ছে মণ্ডল, বাট মণ্ডল আসলে লিখে দিছি, একটা স্তরকে বোঝানো হয়েছে। ক্ষুব্ধ মণ্ডল মানে ওই স্তরটা আসলে খুব ক্ষুব্ধ থাকে। কেন? কারণ সেখানের মধ্যে ঝড় হয় আসলে। সো মানুষজন ক্ষুব্ধ থাকলেই তো ঝড় হয়, তাই না? সো দেখো এখানে গ্রিন হাউস গ্যাস থাকে, এটাও ইম্পর্টেন্ট। গ্রিন হাউস গ্যাস কোথায় পাওয়া যায়? হ্যাঁ, ক্ষুব্ধ মণ্ডল কোনটাকে বলা হয়? ট্রোপোস্ফিয়ারকে বলা হয়। সাধারণ নিয়মে বিমান চলাচল করে, ওই যে বললাম বিমান টিমান এইগুলো হিসাব করে এই স্তরে বিমান চলাচল করে। তাহলে এখানে কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট, এমসিকিউ, এগুলো সব এমসিকিউ এর জন্য। ঝড় বৃষ্টি হয়, ক্ষুব্ধ মণ্ডল বলা হয়, গ্রিন হাউস গ্যাস থাকে, বিমান চলাচল করে। তবে মনে রাখতে হবে তাপমাত্রা তেমন একটা পরীক্ষায় আসে না আসলে। তাপমাত্রা পরীক্ষায় গত বছরও আসেনি বা বিগত বছরগুলোতেও আসেনি, তাপমাত্রা সেভাবে আসে না। আসে লাল করা জিনিসগুলো, এই 15 কিলোমিটার, এটাও পরীক্ষায় চলে আসতে পারে। কেমন? সো ট্রোপোস্ফিয়ার পড়লাম। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। কি পড়বো? স্ট্র্যাটোস্ফিয়ার। সো স্ট্র্যাটোস্ফিয়ারেরও আমার জায়গাটা জানা দরকার। দেখো ভালো করে খেয়াল করো, এই যে দেখো এটা হচ্ছে পৃথিবী। চিন্তা করো এটা কি? এটা হচ্ছে পৃথিবীর এটা হচ্ছে প্রথম স্তর। সো প্রথম স্তরটা কত ছিল বলো তো বাবা? 15 কিলোমিটার ছিল। এর পরের এখান থেকে শুরু হবে এই স্তর, যেটার নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। বুঝতে পারছেন? 15 কিলোমিটার থেকে উপরের যে স্তরটা সেটাকে কি বলবো? সেটাকে বলবো স্ট্র্যাটোস্ফিয়ার। সো এইগুলো বইয়ের মধ্যে দেখবা মাঝে মাঝে উচ্চতাগুলো দেয়া আছে। আমরা আবারও পড়বো কোনটা থেকে কত, এখন আর বলবো না কোনটা থেকে কত, 15 থেকে 50, কিন্তু এটা আমরা এখন বলবো না। পরেরটা হচ্ছে 15-র উপর থেকে 50 কিলোমিটার পর্যন্ত। হ্যাঁ, তারপরেরটা 50 থেকে হচ্ছে 80 কিলোমিটার পর্যন্ত। তার উপরেরটা হচ্ছে 80 থেকে 500 কিলোমিটার পর্যন্ত। এভাবে আসলে ভাগগুলো করা হয়ে থাকে। কেমন?
সো আমরা দ্বিতীয় স্তরটা নিয়ে পড়াশোনা করতেছি, এর তাপমাত্রা থাকে -55 থেকে 2 ডিগ্রি। কেন বাড়লো কেন? কারণ পৃথিবী থেকে যত উপরে যেতে থাকবা তুমি সূর্যের তত বেশি কাছাকাছি চলে যেতে থাকবা। পৃথিবী থেকে যত উপরে উঠবা সূর্যের আলোটা কি কাছাকাছি আসবে না, তার মানে তাপটাও তত বাড়বে। কেন বাড়তেছে? সূর্যের আলোর কারণে আসলে তাপটা বাড়তেছে, যার কারণে অ্যাভারেজ তাপমাত্রা -55 থেকে 2 ডিগ্রি চলে আসে। সো সূর্যের ক্ষতিকর প্রভাব এইটা খুবই ইম্পর্টেন্ট। এই যে ইউভি রশ্মি শোষণকারী O2 আর O3, ওজোন স্তর মানে মনে রাখবা ওজোন স্তর মানে O3। এই যে দেখো O3 এটা আসলে O2 সৃষ্টি করে। জলীয় বাষ্প থাকে না, ঝড় বৃষ্টি কুয়াশা না থাকায় শান্ত মণ্ডল বলা হয়। এইটাই ইম্পর্টেন্ট এখানে, শান্ত মণ্ডলের থেকে এইটাই ইম্পর্টেন্ট যে O3 থেকে O2 সৃষ্টি হয় কোথায়? ইউভি রশ্মি শোষণকারী কোন স্তর? আসলে স্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। মনে রাখতে হবে, কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো এর পরবর্তীতে আরেকটা জিনিস মনে রাখতে হবে, এটাকে শান্ত মণ্ডল বলা হয়। এর আগেরটাকে বলছি ক্ষুব্ধ মণ্ডল, বাট এবারেরটাকে আমরা বলবো শান্ত মণ্ডল। কেন শান্ত মণ্ডল বলা হয়? কারণ এখানে ঝড়টর কোনো কিছু হয় না। জেট বিমান চলাচল, এখানেও জেট বিমান চলাচল করে, যেগুলো সুই 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 জোরে জোরে চলে, সেইগুলোকে আসলে কি বলা হয় বলো তো বাবারা? সেটাকে বলা হয় জেট বিমান। জেট বিমানগুলো একটু বেশি উপরে উঠতে পারে, বুঝতে পারছো, স্বাভাবিক বিমানের তুলনায়, যার কারণে এখানে চলে যায়। এরপরেরটা হচ্ছে মেসোস্ফিয়ার। কেমন? মেসোস্ফিয়ার। সো এই 3 নাম্বার স্তরটাকে বলা হবে স্বাভাবিকভাবে কি? মেসোস্ফিয়ার। এবার আমরা নামগুলো সিরিয়াল ওয়াইজ মনে করে ফেলবো। সো এখানে দেখো ইউভি রশ্মি শোষণকারী O3 অনুপস্থিত, এইগুলো একটু মনে রাখবা। এটা শীতলতম অঞ্চল, দরকার নেই এখান থেকে রেখেছে শীতলতম মণ্ডল বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ারকে। জাস্ট এটা হালকা একটু রিডিং পড়বা, এখান থেকে এমসিকিউ আসার পরিমাণ তুলনামূলকভাবে কম। আসলে জাস্ট মনে রাখবে ইউভি রশ্মি শোষণকারী O3 বা ওজোন আসলে এখানে অনুপস্থিত থাকে। তার পরবর্তীতে দেখো থার্মোস্ফিয়ার। কি ফেয়ার বলো তো বাবা? থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার তাহলে বায়ুমণ্ডলের চতুর্থ স্তরকে কি বলা হবে? থার্মোস্ফিয়ার বলা হয়। তাপমাত্রা আসলে আসে না পরীক্ষায় যে এটার তাপমাত্রা কত, খুবই রেয়ার। স্যার যদি একটু টেরামো প্রশ্ন না করতে চায় তাহলে আসলে এখান থেকে কখনোই প্রশ্ন আসে না তাপমাত্রা রিলেটেড। কার তাপমাত্রা কত এটা আসতে পারে, 2 নম্বর স্তর কি, 3 নম্বর স্তর কি, 4 নম্বর স্তর কি, এটা আসতে পারে কোনটা ক্ষুব্ধ মণ্ডল, কোনটা শান্ত মণ্ডল, এটা আসতে পারে কোনটা ইউভি রশ্মি শোষণ করে, বাট তাপমাত্রা এগুলো আসে না পরীক্ষার মধ্যে। সো দেখো এখানের মধ্যে এই স্তর উষ্ণতম মণ্ডলও বলা হয়। উষ্ণতম কেন বলা হয়? কারণ এটা সব থেকে উপরে, তুলনামূলকভাবে যত উপরে উঠবো উষ্ণতা তত বাড়বে। এই যে দেখো ইউভি রশ্মির প্রভাবে গ্যাসীয় অণুর বিয়োজনে ইলেকট্রন স্থানান্তরে ধনাত্মক আয়নটায়ন, মানে মেইন ব্যাপার হচ্ছে এখানে তাপমাত্রা অনেক বেশি থাকে। তো বেশি থাকার কারণে ধরো তোমার এখানের মধ্যে ছিল কার্বন ডাই অক্সাইড, সো এই কার্বন ডাই অক্সাইডটা তাপের কারণে আয়নিত হয়ে যায়, আয়নিত ইলেকট্রন স্থানান্তর হয়, সে আয়নিত হয়ে যায়। কেন? কারণ অতিরিক্ত তাপের কারণে অণুগুলো ভেঙে ভেঙে যায়, যার কারণে এখানে বলতেছে ইলেকট্রন স্থানান্তরের ফলে ধনাত্মক আয়ন। এটা একটু হালকা মনে রাখবো, পরমাণু এবং পরমাণুর মিশ্রণ থাকে, এটাকে আয়নোস্ফিয়ারও বলা হয়। আয়নোস্ফিয়ার কেন বলা হয়? আয়ন, আয়ন মানে তো বুঝছি ক্যাটায়ন এবং অ্যানায়ন, বিভিন্ন রকম আয়নের সৃষ্টি হতে পারে, এই জন্য এটাকে আয়নোস্ফিয়ার বলে। কেন আয়ন সৃষ্টি হইতে পারে? বিভিন্ন রকম যৌগগুলো যে ওই স্তরটাতে যায়, বিভিন্ন রকম যৌগগুলো যে ওই স্তরে যায়, সূর্যের তাপে আসলে সেগুলো উত্তেজিত হয়ে ভেঙে যায়, ইলেকট্রন স্থানান্তরিত হয়ে যায়। ভাঙ্গা মানে ইলেকট্রন স্থানান্তরিত, ইলেকট্রনের কিছু না কিছু হয়েছে আসলে। সো দেখো আমি এটা অলরেডি বলছি, 0 থেকে 15 কিলোমিটার। এই দেখো ট্রোপোস্ফিয়ার, তারপর 15 থেকে 50 স্ট্র্যাটোস্ফিয়ার, 50 থেকে 85 মেসোস্ফিয়ার, 85 থেকে 50 হচ্ছে থার্মোস্ফিয়ার, এবং সবার উপরেরটা হচ্ছে এক্সোস্ফিয়ার, মানে একদম একদম সবার উপরে যেটা এক্সিস্ট করে সেটাকে বলবো কি? এক্সোস্ফিয়ার। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে এই যে দেখো বায়ুমণ্ডলে, এটা অলরেডি আমি তোমাদেরকে বলছি, বায়ুমণ্ডলে বেশিরভাগ ওজোন স্তর থাকে। তোমরাই উত্তর দাও, আমি এটা উত্তর বলবো না, তোমরাই উত্তর দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্টে উত্তর করে ফেলো। হ্যাঁ, 1 2 3 4 5 পর্যন্ত গণছি, উত্তর পারলে পারছো। চলো দেখো মিলাও তো। মনে আছে আমি তোমাদেরকে বলছিলাম দ্বিতীয় যেটাতে? হ্যাঁ, এই যে দেখো, বুঝতে পারছো আমার কথা? কি হবে বলো তো? দ্বিতীয় স্তরে ওজোন শব্দ, মেসোস্ফিয়ার হবে না, কিন্তু মেসোস্ফিয়ার হবে না। এই যে দেখো আমি তোমাদেরকে প্রথমে পড়িয়ে দিয়েছি। এই যে দেখো স্ট্র্যাটোস্ফিয়ার। এই যে দেখো স্ট্র্যাটোস্ফিয়ারে অক্সিজেন 2 থেকে অক্সিজেন 3 সৃষ্টি হয়। এই যে দেখো স্ট্র্যাটোস্ফিয়ার। এই যে দেখো স্ট্র্যাটোস্ফিয়ার। এটা আসলে এখানে ভুল হয়ে গেছে, এটা আসলে উত্তর হবে না, উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। কেমন? বুঝতে পারছো আমার কথা? বুঝতে পারছো আমার কথা? সো এটা অলরেডি আমরা কিন্তু পড়ে ফেলছি। কোন যৌগ ওজোন স্তরের জন্য বেশি ক্ষতিকর? ওজোন স্তরের জন্য, ওজোন স্তর
তা কিন্তু আমাদেরকে ইউভির হাত থেকে রক্ষা করে, ইউভির হাত থেকে রক্ষা করে। ইউভি রশ্মি কিন্তু সূর্য থেকে আসে, আর ওজোন স্তর হচ্ছে আমি তোমাদেরকে বাঁচাবো। হ্যাঁ, যদি পৃথিবীর মধ্যে সরাসরি ইউভি অথবা আল্ট্রাভায়োলেট রশ্মি সূর্য থেকে চলে আসে তো চামড়ার মধ্যে কিন্তু ক্যান্সার হয়ে যাবে, চামড়ায় সেই আলোটা লেগে। পৃথিবীতে সরাসরি কিন্তু সূর্যের আলো আসে না, ছেকে 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 তারপরে আসে। বুঝতে পারছো আমার কথা? দেখো কোন যৌগের ওজোন স্তর জন্য সবথেকে বেশি ক্ষতিকর, ওই যে বললাম না সিএফসি। সিএফসি সিএফসি ছাড়াও এই উপাদানগুলো একটু মনে রাখবা, সিএফসি ছাড়াও এগুলো মনে রাখবা। বুঝতে পারছো আমার কথা? কোন গ্যাসটি বাতাসের পরিমাণের মধ্যে সব থেকে বেশি থাকে? এই যে আমরা তো এইগুলো পড়ে আসছি অলরেডি, বলো তো একটু বলো কোনটা হবে, একটু মিলাই নেবা কোনটা হবে। 1 2 3 4 5, চলো দেখি মিলাও। নাইট্রোজেনই তো, এটা তো আমরা পড়ছি বক্স আকারে। এই যে এইগুলো তো উপাদানগুলো পড়ছি। এছাড়া আর্গনেরটা একটু মনে রাখবা, আর্গনেরটা একটু মনে রাখবা। নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে সব থেকে বেশি থাকে আর্গন, সেটা হচ্ছে 0.93। বাকিগুলো সব পড়িয়ে দিয়েছি, শুরুতেই পড়িয়ে দিয়েছি। কোন গ্যাসটি বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধিতে সব থেকে বেশি ভূমিকা রাখে? পড়াইছি না? একটু দেখো তো পারো কিনা। 1 2 3 4 5, পারছো? চলো মিলাই। বললাম না কার্বন ডাই অক্সাইড, মনে আছে? প্রথমে পড়িয়ে ফেলছি, একটু মনোযোগ। যদি মিলাইতে না পারো প্রথম থেকে লেকচারটা আরেকবার দেখার প্রয়োজনীয়তা আছে, আমি বলে দিলাম। কার্বন ডাই অক্সাইড, এই যে দেখো এইগুলো পার্সেন্টেজ মুখস্থ করতে হবে না, পার্সেন্টেজ মুখস্থ করতে হবে না, জাস্ট একটু মনে রাখবা কার্বন ডাই অক্সাইড সব থেকে বেশি, তারপর মিথেন, সিএফসি, তারপরে সিএফসি করে কি ওজোন স্তরের ক্ষতি করে, O3 এর ক্ষতি করে, ওজোন স্তরের ক্ষতি করে। হ্যাঁ, স্ট্র্যাটোস্ফিয়ারের প্রধান উপাদান কোনটা আসলে? স্ট্র্যাটোস্ফিয়ার কোনটা হবে বলো? অক্সিজেন, নিয়ন, ওজোন, নাকি হচ্ছে গিয়ে কার্বন ডাইঅক্সাইড? এটা অলরেডি আমি তোমাদেরকে পড়াইছি। ওজোন, এই যে অলরেডি এই এমসিকিউটা দুইবার চলে আসছে যে ওই যে O3 আসলে রক্ষা করে আমাদেরকে ইউভি অথবা আল্ট্রাভায়োলেট রশ্মির হাত থেকে। স্ট্র্যাটোস্ফিয়ার মানেই ওজোন, স্ট্র্যাটোস্ফিয়ার মানেই ওজোন। এটা সমানে 3টে এমসিকিউ এরকম সলভ করলাম আসলে। বায়ুমণ্ডলের তাপমাত্রা সর্বাধিক বেশি, ওই যে সব থেকে উপরে যেটাটা থাকে মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, কোনটা হবে বলো? সব থেকে উপরে কোনটা থাকে? স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, কোনটা হবে বলো 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 1 2 3 4 5, চলো মিলাই দেখি। এই যে থার্মোস্ফিয়ার, বললাম না সব থেকে উপরে যেটা থাকে, সব থেকে উপরের যে স্তরটা থাকে, যেটাকে আমরা আয়োনোস্ফিয়ারও বলতে পারি। এই যে বায়ুমণ্ডলের শীতলতম, মানে আমরা যেটাতে থাকি সব থেকে কাছাকাছি যেটাতে থাকি, সব থেকে কাছাকাছি -55 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হইতে পারে। কোনটা? মিলাও। 1 2 3 4 5, পারছো? এমসিকিউ উত্তর মেসোস্ফিয়ার। হ্যাঁ, এই যে এখানের মধ্যে তোমরা সিরিয়ালটা একটু মনে রাখবা বাবা, সিরিয়ালটা মনে রাখবা। সিরিয়ালটা মনে রাখলে আর তোমাদের কোনো সমস্যাই হবে না। হ্যাঁ, সো সিরিয়ালটা যদি মনে রাখো, হ্যাঁ এই সিরিয়ালটা যদি তোমরা মনে রাখো, সিরিয়ালটা যদি তোমরা মনে রাখো তাহলেই এনাফ। এই সিরিয়ালটা একটু মনে রাখবা। এই যে ট্রোপোস্ফিয়ার, তারপর স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর মেসোস্ফিয়ার, তারপর হচ্ছে থার্মোস্ফিয়ার। সিরিয়ালগুলো একটু মনে রাখবো, কেমন? তারপরে দেখো এই যে থার্মোস্ফিয়ারে কত হইতে পারে? -30 বা 90, মানে 93 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হইতে পারে। হ্যাঁ, -93 থেকে আসলে বৃদ্ধি পায়। সো এইগুলো একটু রিডিং পড়ার জিনিসপত্র, আমরা এইগুলো একটু রিডিং পড়বো এমসিকিউ এর জন্য। সো এখন আমরা আসল পড়াতে চলে যাব, বয়েলের সূত্র। সো এই চ্যাপ্টারে যদি আমরা খেয়াল করি শুধুমাত্র বয়েলের সূত্র না, অনেকগুলো সূত্রই রয়েছে, তবে সূত্রগুলো খুবই সোজা সোজা সূত্র আসলে। চলো একটু বোঝার চেষ্টা করি। প্রথমে দেখো গেল-উসাকের সূত্র আছে, গ্রাহামের ব্যাপন সূত্র আছে, ডাল্টনের আংশিক চাপ আছে, বয়েলের সূত্র আছে, চার্লসের সূত্র আছে, অ্যাভোগাড্রোর সূত্র আছে। সো আমরা এইগুলো সবগুলো সূত্র এই অধ্যায়ে শিখতেই হবে। কয়টা সূত্র? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। মনে হচ্ছে ভাই এতগুলো সূত্র শিখবো, কি হবে আসলে? আমার কোনো চিন্তা নাই, খুবই ইজি, এক লাইনের সূত্র আসলে। দেখো প্রথমে আমরা 1 নাম্বারটাতে বয়েলের সূত্র শেখার চেষ্টা করি। চলো বয়েল আসলে কি বলে গেছে আসলে দেখো, আমরা এখানে একটু বোঝার চেষ্টা করি। দেখো রবার্ট বয়েল 1960 সালে জন্মগ্রহণ করছে। 1900 নাকি 1660 সাল, অনেক আগে, আজকে থেকে 400 বছর মনে হয়, অলমোস্ট 400 360 বা হচ্ছে গিয়ে তোমার 40 বছর বা 35 বছর আগে, মানে অলমোস্ট 400 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে। সো দেখো একটা জিনিস সবসময় মনে রাখবা, একটা সমীকরণ মনে রাখো। প্রথমে এই সমীকরণ আমরা পরবর্তীতেও দেখব, যেহেতু তুমি এই লেকচারটা আগে দেখতেছো তাই একটু আগে শিখাই দিই। এই জিনিসটা একটু মুখস্থ রাখবা, এই সূত্রটা একটু মুখস্থ রাখবা, তাহলে বাকি 5টা সূত্র একদম 1 2 একদম চুটকিতে 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 তোমার মনে থাকবে। পিভি সমান সমান এনআরটি, এই সূত্রটা একটু আমাকে মুখস্থ করে দিতে পারবা। কোনটা মানে কি আমি বলে দিচ্ছি। পি মানে এখানের মধ্যে বোঝানো হচ্ছে চাপ। এটা কেন শিখতেছি পরে বলতেছি বাবা, যারা পারো তারা বলতে পারে ভাই এখনই কেন শিখাচ্ছেন, কারণ আছে। দেখো এটা চাপ,
এটা কি আয়তন, এটা আয়তন, এইটা কি, এটা হচ্ছে ভর। এন সমান সমান আমরা কি বলতে পারি, ডাব্লু বাই এম না, আরো বলতে পারি, বাট আমার প্রয়োজন হচ্ছে ডাব্লু বাই এম এর ভ্যালু। ডাব্লুটাও ভর, এমটাও ভর, একটা হয়তো বা আণবিক ভর আর একটা হয়তো বা প্রশ্নে দেয়া ভর, বাট আমরা তো জানি এটা হচ্ছে ভর। যদিও বা এন সমান সমান আমরা মোল সংখ্যা জানি, এম সমান সমান আমরা মোল সংখ্যা জানি, বাট এখানে আমরা ভর হিসেবে চিন্তা করব, মানে এটাকে একটু বেশি ভেঙে ফেলবো, ভেঙে ভরে যাব। আমার সাথে বললেন না ভাই এন মানে তো মোল পড়ছি, মোলই বাবা, বাট মনে রাখার স্বার্থে এনকে ভাঙলে আপনি ভর সংখ্যা দিয়ে মোল সংখ্যা বের করতে পারেন, এই ভরটা একটু মনে রাখেন, আপনার কাজে আসবে। আর মানে কি, আর মানে হচ্ছে একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক, এটার আপাতত কোনো কাজ নাই, মোলার গ্যাস ধ্রুবক তো পরে পড়বো আমরা। টি মানে কি, টি মানে হচ্ছে তাপমাত্রা, টি মানে কি, টি মানে হচ্ছে তাপমাত্রা, টি মানে কি, টি মানে হচ্ছে তাপমাত্রা। সো এখানের মধ্যে যদি আমরা একটু খেয়াল করি, সব সময় মনে রাখবা আটটাকে বাদ দাও। কেন আটটাকে বাদ দিব ভাইয়া, কারণ আর হচ্ছে ধ্রুবক। সবসময় মনে রাখবো এই সূত্রটার মধ্যে সম্পর্ক হবে যে কোনো দুইটার মধ্যে, এই সূত্রের মধ্যে সম্পর্ক হবে যে কোনো দুইজনের মধ্যে সম্পর্ক করে আমরা সূত্র বানায় ফেলবো। যেমন পিভিতে খেয়াল করো, বয়েলের সূত্রে এই দুইজনের সম্পর্ক হয়, কার মধ্যে, প্রথম পার্ট পিভি, এই দুইটা মিলে সূত্র হয়। বয়েলের সূত্রের প্রথম পার্ট পিভি মিলে কিভাবে সূত্র ভাইয়া, দেখো এইটা তাহলে কি হবে, ভরের তাহলে ভবিষ্যৎ কি, তারপর তাপমাত্রার ভবিষ্যৎ কি এই সূত্রে, যদি দুইটার মধ্যে সূত্র স্থাপন করি বাকিগুলো আমাদের স্থির থাকে। মনে রাখবো কি থাকবে, বাকিগুলো স্থির থাকবে বা অপরিবর্তিত থাকবে। সুতরাং আমরা যদি এখানের মধ্যে একটু হিসেব করতে চাই যে ভরটা স্থির বা নির্দিষ্ট ভর, স্থির বলো অথবা নির্দিষ্ট মানে কি, যেটা আপনি পরিবর্তন করতে পারবেন না, যেটা পরিবর্তন করতে পারবেন না সেটাকেই স্থির বলা হয়। সুতরাং এখানের মধ্যে একটু খেয়াল করেন, সেটা হচ্ছে আপনি যদি এখানে এই যে পি এবং ভি এর মধ্যে সূত্র স্থাপন করতে চান, প্রথমে বলতে হবে নির্দিষ্ট ভর বা স্থির ভর, বা এখানে বলতে হবে ভরের ক্ষেত্রে নির্দিষ্ট বল হয়, নির্দিষ্ট ভর, স্থির তাপমাত্রা, এই দুইটা ওয়ার্ড উচ্চারণ করতেই হবে। কেমনে মনে রাখবো এত কিছু ভাই, সূত্রটা দিয়ে মনে রাখেন। বয়েলেরটা প্রথমে পড়তেছেন, প্রথম পার্টটুকুই হচ্ছে বয়েলের অংশ, পিভি। সো দেখেন স্থির তাপমাত্রায়, কেন স্থির, আপনি নির্দিষ্ট বলেন স্থির বলেন কোনো সমস্যা নাই, স্থির তাপমাত্রায় কোনো চেঞ্জ হবে না তাপমাত্রা। কেন, এই যে দেখেন এই দুইটার মধ্যে সম্পর্ক স্থাপন হলে বাকিগুলো স্থির অথবা নির্দিষ্ট থাকে। নির্দিষ্ট ভরের, এখানে স্থির ভরের বলেন, প্যারা নাই। গ্যাসের আয়তন, এই যে দেখো এবার শুরু হয়েছে কাহিনী, এই যে সূত্রটা কার মধ্যে, এই যে দেখো আয়তন ভি এবং এই যে এখানে পি এর মধ্যে, কারণ এই পাশের গুলো আমরা স্থির রাখছি। আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক, তার মানে এখান থেকে আমাদের তো লিখে দিছে এই যে আয়তন যেটা থাকে ভি এর ভ্যালু, এখানের মধ্যে যে ভি এর ভ্যালুটা থাকে বাবা, ভি ব্যস্তানুপাতিক 1/, এটা হচ্ছে আমার সূত্রটা কিভাবে মনে রাখবো, আমরা পিভি সমান এনআরটি মনে রাখবো সব সূত্রের ক্ষেত্রে, সবগুলো পানি হয়ে যাবে। তাহলে স্থির আসলে তাপমাত্রা, নির্দিষ্ট ভরের, কোনো গ্যাসের আয়তন, কোনো গ্যাসের আয়তন, যে কোনো গ্যাসের আয়তন, যে কোনো গ্যাসের আয়তন ওর চাপের কি হবে, ব্যস্তানুপাতিক মানে কি, একটা বাড়লে আরেকটা কমে। ব্যস্তানুপাতিক মানে আমি যদি আয়তন বাড়াই তাহলে চাপ কমবে, আমি যদি চাপ বাড়াই তাহলে আয়তনটা কমবে। এটা সুন্দরভাবে বোঝার উপায়টা কি, আপনি চিন্তা করেন একটা পলিথিন তো কখনো ফু দিয়ে ফুলাইছেন, আপনি বলেন তো একটা ছোট্ট পলিথিন আর একটা বড় পলিথিন, ছোট্ট পলিথিনটার কিন্তু জায়গা কম, ছোট্ট পলিথিনের কি জায়গা কম না, বড় পলিথিনটা চিন্তা করে এত বড়, ছোট্ট পলিথিনটাকে যখন ফু দিয়ে ফোলাবা, ভিতরের মধ্যে যখন বাতাস যেতে থাকবে আয়তনটা কিন্তু ছোট, তুলনামূলকভাবে ছোট, পলিথিনের আয়তনটা তুলনামূলকভাবে এতটুকু, তো তার আয়তনটা কম না, তো বেশি ফু দিলে সেখানে কি চাপ বেশি হবে না? কেন চাপ বেশি হবে বাবা, পলিথিনটা তো আসলে ছোট, ফু বেশি দিলে তো সেটা ফেটে যাওয়ার চেষ্টা করবে, কেন, আমি ফু দিয়ে চাপ দিচ্ছি, তার মানে আয়তনটা যদি কম হয় আপনি ফু দিলে চাপটা বেশি হবে। বাট যদি এত বড় পলিথিন অথবা একটা বেলুন চিন্তা করেন, বার্থডেতে যে বেলুন ফোলানো হয়, বেলুনটাকে ফু দেন, এত বড় বেলুন তো ফু দিতে থাকেন, দেখবেন আর যতই ফু দেন না কেন আয়তনটা অনেক বেশি হবার কারণে ওইখানে চাপ তৈরি করতে পারবেন না। কিন্তু ছোট্ট একটা বেলুনে যদি ফু দিতে থাকেন, কি হবে বলেন তো, একসময় ফেটে যাবে, কেন, চাপ অনেক বেশি, বেলুনের আয়তনটা কম ছিল।
আয়তন কম হলে চাপ বেড়ে যায়, চাপ কম হলে আয়তন বেড়ে যায়, দুইটা দুইজনের ব্যস্তানুপাতিক, মানে একটা বাড়ালে আরেকটা কমে, আরেকটা কমালে আরেকটা বাড়ে। সুতরাং আমরা এখান থেকে কি বলতে পারি, ধরো আমাদের পি, এরকম সূত্রটা দেখো, আমাদের সূত্রটা কি ছিল, পি বা আমরা একটু অন্যভাবেও লিখি, এভাবে লিখি, ধরো হচ্ছে গিয়ে কিভাবে লিখবো আসলে, ভি সমানুপাতিক 1/p। তাহলে সমানুপাতিক কনস্ট্যান্ট ধ্রুবকটা তুলে দাও, তাহলে কে চলে আসবে, কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, 1/p এভাবে চলে আসবে। তাহলে ভি, তাহলে এখান থেকে ওই পাশে যদি চলে যাই, মানে পিটাকে এ পাশে চলে যাই, তাহলে এখানে ভাগ ছিল, এ পাশে গুণ হয়ে যাবে কে। তাহলে এটা একটা কনস্ট্যান্ট মান না, এই যে দেখো তো। সেম ভাবে এখন দেখো, সেম ভাবে এখানের মধ্যে তুমি যদি ম্যাথের মধ্যে এভাবে ধরে নিতা, তুমি যদি ম্যাথের মধ্যে এভাবে ধরতা, v1 সমানুপাতিক বা ব্যস্তানুপাতিক 1/p1, এখানের মধ্যে তো এমন হইতো p1 v1 সমান সমান কে। বাট দিন শেষে একটা জিনিস খেয়াল করো, এখানের মধ্যেও কে আছে, এখানের মধ্যেও কে আছে, এটার মান যদি আমার 10 হয়, এটার মানও 10, কারণ দুইজনই তো কে। তার মানে দুইটা যদি সমান হয়, এই কে আর এই কে যদি সমান হয়, তাহলে আমরা এভাবে লিখতে পারি না, এখানে লিখতে পারি না কে সমান সমান আমরা কি লিখতে পারি, দেখো উপরেরটা লিখি পিভি, আবার এই কে সমান সমান এখানে কি লিখতে পারি, p1 v1। তাহলে আমরা মাঝখানের কেটাকে উড়াই দিই, এই দুইজনের মধ্যে সম্পর্ক রাখি, তাহলে এখানের মধ্যে কি লিখতে পারি, যে তিনটাই তো তিনটার সমান, তাহলে এখানের মধ্যে বলতে পারি p1 v1 সমান সমান pv, অথবা আপনি এখানের মধ্যে p2 v2ও কল্পনা করতে পারেন, কোনো প্যারা নেই, কোনো প্যারা নেই। তার মানে এই যে দেখো সূত্র অনুসারে p1 v1 কে, p2 v2 কে, তার পরবর্তীতে p3 v3 হচ্ছে কে। তাহলে তিনটাই যদি সমান হয়, p1 v1 সমান সমান p2 v2 সমান সমান p3 v3 p4 v4 p5 v5, প্রত্যেকটা ইকুয়াল হবে, প্রত্যেকটা কি হবে, ইকুয়াল হবে। আমি কি বুঝাইতে পারছি বাবারা, আমি কি বুঝাইতে পারছি? তার মানে প্রত্যেকটা ভ্যালু কি হবে এখানে, ইকুয়াল হবে। এই জিনিসটা একটু মনে রাখতে হবে। এটা হচ্ছে আমাদের বয়েলের সূত্র, এটা আমাদের কিসের সূত্র, বয়েলের সূত্র। তার মানে বয়েলের সূত্র থেকে আমাদের না কিছু লেখচিত্র পরীক্ষার মধ্যে চলে আসে, বেশ কিছু লেখচিত্র চলে আসে। তাহলে বয়েলের সূত্রের মধ্যে আমরা কি বলেছিলাম বাবা বলো তো, কোনটা স্থির অথবা নির্দিষ্ট থাকে, তাপমাত্রাটা কিন্তু নির্দিষ্ট থাকে, তাপমাত্রা আপনি কম বেশি করতে পারবেন না। সো আমরা যদি এই গ্রাফটা একটু বোঝার চেষ্টা করি, এই যে নিচের এই গ্রাফটা, ধরো আমাদের সূত্রটা কি ছিল, v সমানুপাতিক 1/p, এটাই তো ছিল আসলে। সো আমরা যদি একটা গ্রাফ আর্ট করার চেষ্টা করি, দেখো মানে ওই গ্রাফটা এখানে বোঝার চেষ্টা করি, দেখো একটা জিনিস বুঝো এখানের মধ্যে, সেটা হচ্ছে এখানের মধ্যে আপনি যে এর মানটা এই বরাবর ধরেন হচ্ছে, আপনি v ধরে নিলেন, y অক্ষ বরাবর v ধরলেন, আর এই অক্ষ বরাবর আপনি p ধরলেন, এভাবে ধরলেন। এখন আপনি একটা কাজ করেন, এর মানটা, ভি এর মানটা যদি অনেক বেশি ধরেন, অনেক বেশি, মানে এটার মান উপরের দিকে গেলে বেশি হয়, উপরে যত যাব তত বেশি, এটা ওয়াই অক্ষ বরাবর এই জায়গায়, তাহলে পি এর মানটা না সব থেকে কম হবে, পি এর মানটা কি হবে, সব থেকে কম। কেন, একটা বাড়াইলে আরেকটা কি হবে, কমে যাবে। হ্যাঁ, এটা তো এই দিক বরাবর বাড়বে, কিন্তু এটা আসলে কি হবে বলো তো বাবা, কমে যাবে। কি হবে, কমে যাবে। কি হবে, কমে যাবে। কি হবে বাবা, কমে যাবে। আবার যদি এটার মান একটু কমাই, এটার মান একটু বেড়ে যাবে। এটার মান যদি একটু কমাই, এটার মান আর একটু বেড়ে যাবে। এটার মান আর একটু কমাই, এটার মান আর একটু বেড়ে যাবে, কারণ এই দিকে বাড়তেছে, নিচে এই দিকে কমতেছে। দেখো এটার মান আর একটু কমাই, এটা আর একটু বাড়বে, এটা আর একটু কমাই, এটা আর একটু বাড়বে। তাহলে এটা যদি আমি একটু গ্রাফটাকে যদি আমি একটু এভাবে আর্ট করার চেষ্টা করি, এই যে দেখো এভাবে হয়ে যায়, বুঝতে পারছো? এভাবে যদি আরেকটা গ্রাফও চেষ্টা করো, এই যে এমন হবে। আরেকটা গ্রাফও চেষ্টা করো, এই যে এমন হবে। বুঝতে পারছো আমার কথা? সো তাপমাত্রাগুলো কখনো চেঞ্জ করতে পারবে না, তাপমাত্রাগুলো কখনো চেঞ্জ করতে পারবে না। মনে রাখবে এখানে যে তাপমাত্রা T3 এটার তাপমাত্রাটা সব থেকে বেশি, তারপরে T2 এর তাপমাত্রা, তারপরে T1 এর তাপমাত্রা। কিভাবে বুঝলাম? গ্রাফ দেখেই তো বোঝা যাচ্ছে, গ্রাফ দেখেই বোঝা যাচ্ছে যে আমার এখানে T3 এর তাপমাত্রা সব থেকে বেশি, যেটা ওই দিকে থাকবে অথবা উপরের দিকে থাকবে, সেটার ভ্যালুটা সব থেকে বেশি হয়, সব থেকে। এটা তো গ্রাফ যারা করছেন তারা তো জানেনি। সুতরাং T3 T2 এবং T1 এই যে ভ্যালুগুলো রয়েছে এখানের মধ্যে, এই মানগুলো কিন্তু একটু মনে রাখতে হবে যে কোনটা বড় কোনটা ছোট। এটা ছিল বয়েলের 1 নাম্বার সূত্র। বুঝতে পারছো আমার কথা? এরপরে বয়েলের এই যে দেখো এই গ্রাফ সম্পর্কে তো অলরেডি আলোচনা করলাম, কোনটা বড় কোনটা ছোট, এইগুলো একটু পরীক্ষার মধ্যে কিন্তু এমসিকিউ এ চলে আসে, এবং এটাও চলে আসে নিচের কোনটা হচ্ছে বয়েলের গ্রাফ। মনে রাখবা বয়েলের গ্রাফ আছে টোটাল তিনটা। কয়টা বলছি? গ্রাফ আছে কয়টা? তিনটা। এই তিনটা গ্রাফ মনে রাখলে এনাফ। এইটা একটা গ্রাফ বললাম,
সামনে আরো দুইটা পড়বো, কোনো প্যারা নাই। সো এখানের মধ্যে দেখো, এখানের মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলছে, সেটা হচ্ছে যে অনুরূপ স্থির তাপমাত্রায় একই ভরের গ্যাসের, স্থির তাপমাত্রা তো ছিলই, পিভি এর যেহেতু সূত্রটা হচ্ছে পিভি এর, হ্যাঁ পিভি এর সূত্র, তাহলে তাপ টাপ যা আছে সব স্থির থাকবে। কিভাবে বুঝছি, কিভাবে মনে রাখছি, পিভি সমান সমান এন আর টি, এভাবে মনে রাখছি। কাজ এই দুজনের মধ্যে এই তিনজন স্থির থাকবে। তাহলে এই যে এন থেকে পাবো ভর, এটা থেকে পাবো তাপমাত্রা, তাহলে স্থির তাপমাত্রা এবং একই ভর মানে হচ্ছে এম, এম বা এন এর মান যেটাই বলেন না কিনা, এখানে এন এর মান মূল সংখ্যা থেকে ভর আসছে, স্থির ভরের এই লেখচিত্র পাওয়া যায়। যেহেতু এই প্রক্রিয়া স্থির তাপমাত্রায় সম্পূর্ণ হচ্ছে, তাই একে সমতাপীয় প্রক্রিয়া বলে। সমতাপীয়, খুবই ইম্পর্টেন্ট, সমতাপীয় বলা হয়। এই যে গ্রাফটা দেখতেছো, এখানে তাপের কোনো পরিবর্তন, সম মানে কি সমান, হ্যাঁ সমান মানে সমান, মানে এর মানে এই না, এর মানে এই না যে তিনটা গ্রাফ যে দেখছিলাম T1 সমান সমান T2 সমান সমান T3, এই ব্যাপারটা কিন্তু মোটেও এরকম চিন্তা করবেন না, এরকম চিন্তা করবেন না। এই যে এই জায়গার মধ্যে দেখেন, এই যে এই টি যে দেখতেছেন, এই পুরো গ্রাফের জন্য T1 ফিক্সড, এই পুরো এই গ্রাফের জন্য T2 ফিক্সড, এই পুরো গ্রাফের জন্য T3 ফিক্সড। তার মানে প্রত্যেকটা পার্টের জন্য এই ভ্যালুগুলো ফিক্সড আসলে, যার কারণে কি বলা হবে, যার কারণে এটাকে বলা হবে আসলে স্থির তাপমাত্রা। কখনো আপনি এইটার সাথে এটা মিলাইতে গেলে শেষ 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 শেষ। তাহলে আমরা এখানের মধ্যে কি, এইটাকে আবার ইংরেজিতে কি বলা হয়, আইসোথার্মাল, এইটা মনে রাখতে হবে, কি বলা হবে, আইসোথার্মাল। এটা খুবই ইম্পর্টেন্ট, আইসোথার্মাল মানে সমতাপীয়, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে বয়েলের সূত্রের মধ্যে কি বলা হয়, এই যে দেখো বয়েলের সূত্র সমীকরণের লেখ কোন ধরনের, আইসোথার্ম আইসোথার্ম আইসোথার্ম, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই যে এই জায়গার মধ্যে দেখো, আমি বলছি অলরেডি, এই যে উপরোক্ত লিখচিত্রের জন্য সঠিক মনে রাখবে, এইটা সব থেকে বড়, তারপরে এইটা, তারপরে এইটা, তার মানে T3টা সব থেকে, এগুলো ইকুয়াল কখনোই হবে না, এটা মনে করেন না। T1 প্রত্যেকটা রেখা পিভি এর ওই প্রথম গ্রাফের জন্য ইকুয়াল, তাহলে এখানের মধ্যে T1 T2 আর T3 আছে, তাহলে T1 এর ক্ষেত্রে কি হবে, সব থেকে বেশি কার T3, তারপরে T2, তারপরে T1। বুঝতে পারছেন আমার কথা? পরবর্তী গ্রাফ যদি আপনি বসায় দেন, পরবর্তী গ্রাফটা হচ্ছে এরকম টাইপের, সহজে মনে রাখবেন, ভি সমানুপাতিক 1/p। এর আগে আমরা যেটা করছি না, এর আগে আমরা যে গ্রাফটা করছিলাম বাবারা, সেটাতে কি শুধু পি কে ধরছি, শুধু পি না, এবার আমরা এরকমটা করব না, এই পুরাটাকে একসাথে ধরবো, পুরাটাকে আমি একসাথে ধরবো। তাহলে পুরাটাকে যদি আমি একসাথে ধরি, আসলে আমরা এইটা সমান সমান লিখতে পারি না, মনে আছে, ওয়াই, এই সমানুপাতিক ধ্রুবক উঠাই দিলাম, ধ্রুবক তুললে এম এক্স, এরকম কি পারছি, মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণ, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স। এম মানে কি, এই যে সমানুপাতিক ধ্রুবক, এক্স মানে কি, এই পুরাটাকে এক্স ধরবো, এই পুরাটাকে এক্স ধরবো, কোন পুরাটাকে এক্স ধরবো, এই পুরা এক্স এর ভ্যালুটা হচ্ছে 1/p। বুঝছেন, এর আগে এবার শুধু পি করছি, আবার রিপিট করতেছি, এর আগে শুধু পি দিয়ে করছি, নিচে শুধু পি দিছি, এবার আমি 1/p দিব, কি দিব, 1/p দিব, কি দিব, 1/p দিব, আর ভিটা থাকবে এইদিকে। তার মানে এই মানটা বাড়লে এই মানটা বাড়বে, যেহেতু এবার সমানুপাতিক হয়ে গেছে। কিভাবে সমানুপাতিক হলো, এবার তো আমি পিটাকে শুধু হিসাব করলে ব্যস্তানুপাতিক, পুরাটাকে ধরলে সমানুপাতিক। ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স এর সমীকরণ হচ্ছে মূল বিন্দুগামী, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স এর সমীকরণ হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এটা তো আসলে লিখতে হবে না, এখানে তো লিখতে হবে না। এই যে দেখো, এখানের মধ্যে তিনটা তাপমাত্রা, এই যে তিনটা তাপমাত্রা। এখন বলতে পারো ভাই এখানে কোনটা বেশি কম, আমি কি বলেছি, যেটা তুলনামূলকভাবে উপরের দিকে থাকবে, ওই সাইডে থাকবে, সেইটা হবে। সুতরাং এখানের মধ্যে বলতে পারো যে ভাইয়া এটা তো তুলনামূলকভাবে বড়, এইটা ওই সাইডে তো T3 না, এভাবে চিন্তা করলে হবে না। প্রথমে তোমাকে প্রায়োরিটি দিতে হবে উপরের দিকে কে থাকবে। সো উপরের দিকে কি, T1, তার মানে বোঝাই যাচ্ছে এর টেম্পারেচারটা বেশি হবে, তাহলে T1 T2 T3, এইগুলো কিন্তু মনে রাখতে হবে। এছাড়া যদি তুমি আবার উল্টা কাজ করো, তুমি যদি একটু উল্টা রকম কাজ করো, সেটা হচ্ছে পিভি সমানুপাতিক পি ধরে নাও, মানে পিভি সমানুপাতিক কি হয়ে যায় বলো তো, এখানের মধ্যে যদি আরেকটু সুন্দর করে বলি, এটা না, ধরো তুমি পাইছো পি সমানুপাতিক, তো না, দাঁড়াও আমি এটা করে দেই ভালো করে, ধরো ভি সমানুপাতিক 1/p পাইছো। এবার কি করতেছো, ভিপি সমানুপাতিক চিহ্ন দিলে তো এখানে 1 আসে, 1 ছাড়া তো কিছু আসে না। তো আমরা যেটা করব সেটা হচ্ছে একটু পাকনামি করব, এই ভিপিটাকে এখান বরাবর রাখবো, এই বরাবর রাখবো, আর এই পিটাকে এই পি এর মানি এই বরাবর রাখবো। তুমি যদি কখনো এরকম করে গ্রাফ বক্স আউট করে টানার চেষ্টা করো, দেখো এখানের মধ্যে একটা জিনিস ভালো করে খেয়াল করো, একটা জিনিস, এই গ্রাফটা খুবই মজার একটা গ্রাফ, এই মজার গ্রাফ, খুবই মজার একটা গ্রাফ। এটা একটু সময় দাও আমাকে,
এই পি এর জন্য এই পি, বুঝো ভালো করে খেয়াল করো, ভি এর জন্য ভি ধরো উপরের দিকে নিয়ে যায়, পি ধরো এই দিক বরাবর নিয়ে যায়। তার মানে এই ভি এর ভ্যালুটা এই বরাবর, এই ভি এর ভ্যালুটা এই বরাবর তোমাকে নিয়ে গেল, ভি এর ভ্যালুটা এই বরাবর নিয়ে গেল, আর পি এর যে ভ্যালুটা সে সরল রৈখিক বরাবর নিয়ে গেল। যেমন এখানে ভি এর ভ্যালু ফিক্সড, তাহলে পি এর ভ্যালুটা তাকে এই দিক বরাবর নিয়ে যাবে। এই যে, বুঝতে পারছো আমার কথা? এই যে ভ্যালুগুলো সামনের দিকে নিয়ে যাবে, ভ্যালুগুলো সামনের দিকে নিয়ে যাবে। বুঝতে পারছি বাবারা? বুঝতে পারছি। সো এইটা আসলে গ্রাফ আর্ট করতে হবে, বুঝতে পারছো? এই যে এরকম যদি কখনো সরলরেখা হয় সেটা হচ্ছে সমান্তরাল হবে। তবে এটা কি, উপরে কোনটা তাপমাত্রা কি আছে T1, তাই T1 বেশি, তারপরে T2, তারপরে হচ্ছে T3। তাহলে এই যে রেখাটা এটা কি সমান্তরাল। তাহলে এই যে বয়েলের সূত্রটা পড়ি এর কিন্তু সমান্তরাল রেখাও রয়েছে। হ্যাঁ, সো দেখো এখানের মধ্যে একটা সুন্দর প্রশ্ন দিয়েছে, সেটা হচ্ছে এসটিপিতে একটা গ্যাসের আয়তন। তাহলে আয়তন মানে কি, V1 ধরে নাও। সবসময় মনে রাখবা যে সেন্টিমিটার কিউব আর মিলিলিটার একই কথা, আর ডেসিমিটার কিউব আর লিটার এটাও একই কথা, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। সেন্টিমিটার কিউব আর মিলিলিটার যেমন একই কথা, ডেসিমিটার কিউব আর লিটার একই কথা। তাহলে এখন দেখো 150 সেন্টিমিটার কিউব একই তাপমাত্রায় উক্ত গ্যাসের চাপ অর্ধেক করলে চাপ কি করছো, আয়তন কত হবে? চাপ কত? আগের চাপ ধরো তুমি কি ধরছো, P1, পরবর্তী চাপ তুমি কি ধরছো, P2, কি করছো, আগের চাপের অর্ধেক করছো। তাহলে এইখানে কি হবে, P1 হবে না? স্বাভাবিক। আয়তন কত হবে? তাহলে আয়তন কি, V2। তাহলে এখন তুমি করো, ম্যাথটা করো দেখি। তাহলে এখানের মধ্যে তুমি জানো P1 V1 সমান সমান হচ্ছে P2 V2। তাহলে P1 এর ভ্যালু কত, 100, P1 এর ভ্যালু তো P1 আকারে রাখছি, V1 এর ভ্যালু কত, 150 সমান সমান V2 এর ভ্যালু কত, P2 এর ভ্যালু কত, হাফ P1। তাহলে হাফ P1 ইন্টু কি হবে, V2 এর ভ্যালু কত বের করতে হবে। তাহলে এইখান থেকে যদি আমার দুইটা, এইখানের দেখো মজার বিষয় হচ্ছে এখানের P1 এখানের P1 কাটা, তাহলে এই দুইটা যদি ওই পাশে চলে যায় তাহলে কি হবে বলো তো, 150 গুণন 2 300 সেন্টিমিটার কিউব সমান সমান হচ্ছে V2। উত্তর 300। বুঝতে পারছি আমার কথা? আর লাগবে না কিছু। এই যে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, মূল বিন্দুগামী, তাহলে মূল বিন্দুগামী কি হবে বলো তো বাবা, বয়েলের সূত্রে পাওয়া যায়, এই যে মূল বিন্দুগামী ছিল y = mx + c। এটা আমি করে দিব না, এটা একটু ছবি তুলে নাও, এটা একটু করো। এটা কি দিছে বলো তো, চাপ P1, তাহলে এখানে কি দিছে V1, বুঝছো? এখানের মধ্যে কি দিছে V2, তাহলে পরিণত করতে চাপ কি পরিমাণ বৃদ্ধি করতে হবে, তার মানে এখানের মধ্যে কি করতে হবে, P2 বের করবা, হয়ে গেল, খতম। তবে একটা জিনিস মনে রাখবা, যখন তোমাকে বলবে বৃদ্ধি, এই ওয়ার্ডটা বুঝতে হবে, বৃদ্ধি যখন তোমাকে বলবে কি বৃদ্ধি, তো ধরো তোমার P2 এর ভ্যালু আসছে 5, তাহলে আগে থেকে কত ছিল, 1 তো ছিলই, বুঝো? তুমি P2 এর মান P1 V1 সমান সমান P2 V2 দিয়ে কত বের করছো, 5। কারণ 5 বের করার পরের স্টেপটা বলতেছি বাবা, 5 বের করার পরের স্টেপটা বলতেছি। সো এইটা বের করার পরে আমি জানি না কত বের হবে, তুমি ধরে নাও 5 বের করছো। এই যে 5টা তুমি বের করলা, করার পরবর্তীতে যেটা করতে হবে, এই যে তোমার বৃদ্ধি করতে, আগে থেকে 1 ছিল, এখন তোমার কত হচ্ছে 5, না মানে কত বৃদ্ধি করতে হবে, 4 অ্যাটমসফিয়ার। সহজ জিনিস, দুইটা বিয়োগ করব। বুঝতে পারছি আমার? ও আমা মিলে গেছে, দেখি 5ই বের হইছে। আচ্ছা যেটাই হোক, কোন সূত্র দেখো এরকম, এই যে দেখো PV, আর এখানের মধ্যে কি ছিল বলো তো, এখানের মধ্যে খুব সম্ভবত V দেয়া ছিল। সো এরকম যদি লেখচিত্র হয়, না V না, এখানের মধ্যে P দেয়া ছিল, P খুব সম্ভবত দেয়া ছিল, P দেয়া ছিল না, রেখাটা আমরা যেটা পড়লাম 1/P, হ্যাঁ এটাতে P দেয়া ছিল। সো দেখো এখানের মধ্যে ভালো করে খেয়াল করো, P যদি দেয়া থাকে, এটা তো আমরা জানি এটা হচ্ছে কার সূত্র, বয়েলের সূত্র। কিভাবে আসে, সরাসরি লেখচিত্র উঠায় দেয় পরীক্ষার মধ্যে, কোন সূত্রকে, এটাও তো আমরা অলরেডি পড়ছি, এরকম করে পড়লাম না। এটা কি ছিল, P 1/P না, কিন্তু সরাসরি V, এটা কি হবে, বয়েলের সূত্র হয়ে যাবে। এর পরবর্তীতে দেখো এই যে এটাও বয়েলের সূত্র। এই যে দেখো কোন সূত্রকে সমীকরণ, এই টাইপের জিনিসগুলো সিকিউ পরীক্ষাতে আসে, এই টাইপের জিনিসগুলো সিকিউ পরীক্ষার মধ্যে খুব সুন্দরভাবে চলে আসে। প্রশ্ন দেখো এখানের মধ্যে বলছে কোন তাপমাত্রা এত অ্যাটমসফিয়ার, মানে তাপমাত্রা একটা মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 0.25 অ্যাটমসফিয়ার চাপে রাখো P1। সো দেখো এইটা দিছে আরেকটা, তাহলে ধরে নিলাম এটা P2, এটা দিছে আরেকটা ভ্যালু, তার মানে এখানে ধরে নিলাম P3। কোন চাপে গ্যাসের আয়তন পরিবর্তিত হয়ে যথাক্রমে আয়তন এখানের মধ্যে কি দেয়া আছে V1, এটা কি দেয়া আছে V2, এখানের মধ্যে কি দেয়া আছে V3। কারণ বলছে কোন সূত্র সমর্থন করে,
এরকম যখন তোমাকে দিবে, অর্থাৎ তোমাকে পরীক্ষার মধ্যে কিন্তু এরকম করে বক্স করেও দিতে পারে, এরকম করে বক্স করেও দিতে পারে। কিরকম দেখো, ভ্যালুগুলো তারা এভাবে প্রোভাইড করলো। ধরো প্রথমটা দিছে 0.25, পরেরটা দিছে কত, পরেরটা দিছে হচ্ছে 0.25, পরেরটা 0.5, তারপরেরটা দিছে কি 0.75, এভাবে দিয়ে এখানে পি দিয়ে দিছে বা চাপ লিখে দিছে। এর পরবর্তীতে দিছে 2.8, তার পরবর্তীতে দিছে হচ্ছে 1.4 লিটার, তার পরবর্তীতে হচ্ছে 0.93 লিটার, এখানের মধ্যে কি দিছে ভি দিছে। এখন আপনি করবেনটা কি, এই যে এভাবেও আসতে পারে পরীক্ষা, বোর্ড পরীক্ষাগুলোতে এভাবেও আসে পরীক্ষায়। কি করব আসলে, কিচ্ছু করবা না, কিচ্ছু করবা না। আমরা বয়েলের সূত্রটা তো জানি, বয়েলের সূত্র কি ছিল, P1 V1 সমান সমান P2 V2 সমান সমান P3 V3। আপনি চাইলে P4 V4 আপনার প্রয়োজনীয়তা অনুসারে নিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন দেখেন এখানে একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন, এখানে P1 এর ভ্যালু কত আপনি প্রথমে বের করবেন, এটা লিখে রাখবেন যে আমরা জানি আসলে এটা। সো এর পরবর্তীতে যেটা করবেন সেটা হচ্ছে যে এখান থেকে আপনি P1 আর V1 এর মানটা বের করবেন, P1 V1। তাহলে দেখেন এখানেও তো লেখা আছে P1 V1 এর মান, তাহলে 0.25 গুণন হচ্ছে 2.8 বের করবেন, তাহলে P2 V2 এটার মান বের করবেন কত, এই যে এইখানে মাঝখানে আমি আরো ইজি করে দিয়ে দিছি 0.5 গুণন 1.4 বের করবেন, পরে এইটা গুণ করবেন, P3 V3 সমান সমান কত হবে 7.75 ইন্টু 0.93 সমান সমান। সো এই যে ভ্যালুগুলো রয়েছে, এই যে ভ্যালুগুলো রয়েছে তোমার, এই ভ্যালুগুলো গুণ করে, এই যে ভ্যালুগুলো একসাথে গুণ করে, এই যে ভ্যালুগুলো একসাথে গুণ করে এখানের মধ্যে বসাই দিবা। বসাই দিয়ে যদি সমান হয় তাহলে সূত্র অনুসরণ করে, যদি সমান না হয় তাহলে করে না। সিম্পল, কারণ বয়েলের সূত্র অনুসারে তো এটা সমান হইতেই হবে, এবং এটা বয়েলের সূত্র দিয়েই করতে হবে, কারণ ভ্যালু দিয়ে আছে P1 V1 এর। ভাই অন্য কোনো সূত্র যদি হয়, এটা যদি সমান না হবে না, P1 V1 মানেই বয়েলের সূত্র। সো এই যে দেখো সবগুলোর ভ্যালু আসলে সমান দেওয়া আছে, যে 0.7, তার মানে এটা বয়েলের সূত্র অনুসরণ করবে। সো এরপরে এই যে 1/3 হ্রাস পায়, এইগুলো তোমরা একটু করে ফেলবা বাসার মধ্যে। এগুলো এই যে যেগুলো আমি তোমাদেরকে দেখাই দিলাম, এইগুলোই এনাফ আসলে তোমাদের বয়েলের সূত্রের জন্য, তোমাদের বয়েলের সূত্রগুলোর জন্য এইগুলোই এনাফ। বাকিগুলো যেগুলো করবা সেগুলো বাসার মধ্যে একটু চেষ্টা করবা নিজে নিজে, বয়েলের সূত্র দিয়ে আসলে গ্রাফ দিয়ে কিরকম আসতে পারে, বিভিন্ন পয়েন্ট দিয়ে দিতে পারে, বাট বেসিক পার্টগুলো অলরেডি পড়ানো হয়ে গিয়েছে। আশা করি সবাই খুব ভালো করে বুঝতে পেরেছ। ইনশাল্লাহ যদি রিজিকে থাকে তোমাদের সাথে আবারও দেখা হবে কোনো এক ক্লাসে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।